আমরা সিক্স সেমিস্টারের মেডিসিনাল আর এথনোবটানির এই যে পোর্শনটা আমাদের আছে, তার প্রথমটা একটা বড় লেকচার, 1 ঘন্টার লেকচার আগে ছিল, কিন্তু কোশ্চেনটা হচ্ছে 14খানা লেকচার ভাগ করা আছে ছোট ছোট করে, আর একটু এক্সপ্লেনেশনে যাচ্ছি। তো প্রথমে আছে কি মেডিসিনাল বটানির হিস্ট্রি, স্কোপ, ইম্পর্টেন্স, মেডিসিনাল প্ল্যান্ট সম্বন্ধে আইডিয়া, ইন্ডিজিনাস মেডিসিনাল সায়েন্স সম্বন্ধে, আয়ুর্বেদা, সিদ্ধা, ইউনানি, পলিহার্বাল ফর্মুলেশন, এই সবকটা নিয়ে 14টা লেকচার। যাই হোক, ফার্মাকোনসির ফার্স্ট শুরুতে ফার্মাকোনসি জিনিসটা কি, এটা প্রথম জার্মান সায়েন্টিস্ট এনাথিয়াস সিডলার প্রথম বের করেছিলেন গ্রিক ওয়ার্ড থেকে, ফার্মাকোন আর গোনোসিস। একটা হচ্ছে ড্রাগ আর মেডিসিন, ফার্মাকোন মানে, আর গোনোসিস মানে হচ্ছে নলেজ। এই ড্রাগ কথাটা আবার এসছে ড্রুগ থেকে। ড্রুগ মানে হচ্ছে ড্রাইড প্ল্যান্ট, তার মানে কাঁচা গাছ সবসময় তো অ্যাভেলেবেল নয়, যেখানে ইন্ডিজিনাস নলেজ অনেক বেশি স্ট্রং, সেখানে হার্বস বা অন্যান্য ট্রি যেগুলো মেডিসিনাল প্ল্যান্ট আছে এগুলো অ্যাভেলেবেল। ম্যাক্সিমামই কাঁচা ইউজ করাটা অ্যাভেলেবেল যেখানে, সেখানে সম্ভব, কিন্তু যেখানে ট্রান্সপোর্ট করে অনেক দূরের জায়গাতে বা গুছিয়ে রাখার জন্য, বা সিজনাল যে সময় গাছটা পাওয়া যায় না সে সময় ডিজিজের জন্য কি করা যাবে, এসবের জন্য মেনলি গাছ শুকিয়ে রাখা হতো। সহজ কথা, কালমেঘ যেরকম আমাদের বাড়ির দিকে শুকিয়ে রাখা হয়, বেটে বড়ি করে শুকিয়ে রাখা হয়, বিভিন্নভাবে রাখা হয় এবং সারা বছর ইউজ করা যায়, সেই ড্রুগ বা ড্রাইড মেটেরিয়াল, সেখান থেকেই কথাটা এসছে ড্রাগ। যাই হোক, বর্তমান দিনে ড্রাগের মানে পাল্টে পাল্টে অনেক কিছুই হয়েছে, কিন্তু শুরুটা এরকম। আচ্ছা, এখানে বলছে ইউনাইটেড স্টেটসের হাফ কত বলছে, কোয়ার্টার মানে 1/4 বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড ডেরিভেট ফ্রম দ্য প্ল্যান্ট। 1/4 অফ দ্য পপুলেশন যখন গাছের উপর ডিপেন্ডেন্ট, বা গাছ থেকে বিভিন্ন রকম এক্সট্রাক্ট, ডিককশন, এগুলো থেকে যখন ডিপেন্ড করে তারা রোগ সারায় বা এমনি সুস্থ থাকার চেষ্টা করে, সেটা ইউনাইটেড স্টেট, আমেরিকার কথা বলা হচ্ছে। আমেরিকা মানে যে শুধুই বড় বড় বিল্ডিং, চকচকে লোকজন ভর্তি, সেরকম ব্যাপারটা নয়। সিক্স নেশনের আমেরিকার একটা বিরাট বড় পোর্শন, যদি স্প্যানিশটা ইরাডিকেট করে দিয়েছে, পুরনো পিপুলদেরকে গুটি বসন্ত অন্যান্য ডিজিজের ছড়িয়ে, খুন করে, একের পর এক গ্রাম জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে নষ্ট করে দিয়েছে তাদের সম্পদ। তাহলেও আমেরিকার একটা বিরাট বড় পোর্শন, যেমন ক্যালিফোর্নিয়া, টেক্সাস, এইসব জায়গাগুলো যেগুলো আছে, তো এই জায়গাগুলোতে বিরাট বড় পোর্শন ইন্ডিজিনাস নলেজে ভরপুর। এবং ইউনাইটেড স্টেটসের ওই তো এখানে কোয়ার্টার অফ দ্য পিপুল বলছে যে গাছের উপর ডিপেন্ডেন্ট করে বেঁচে আছে, তারা টিকে আছে, তারা এলোপ্যাথি থেকে যতটা সম্ভব সরে থাকে। লাইফ সেভিংয়ের জন্য এলোপ্যাথি আমরাও ইউজ করি, সবাই ইউজ করে, কিন্তু উন্নত দেশের একটা ছবি এখানে দেওয়া থাকলো। অতি উন্নত দেশ, সেখানে গাছের কতটা সমাদর। যাই হোক, ফার্মাকোনসি কিসের উপর ডিল করে, আইডেন্টিফিকেশন, ফিজিকো-কেমিক্যাল ক্যারেক্টারাইজেশন, কাল্টিভেশন, এক্সট্রাকশন, প্রিপারেশন, কোয়ালিটি কন্ট্রোল, বায়োলজিক্যাল অ্যাসেসমেন্ট অফ ড্রাগ, এগুলোর সাথে ডিল করে। মানে অ্যাকচুয়ালি ফার্মাকোগনোসি বা ফার্মাকোপিয়া যেগুলো তৈরি হচ্ছে, এগুলো যে জিনিসগুলোকে বেশি করে গুরুত্ব দেয়, সেগুলো হচ্ছে এইগুলো: গাছকে আইডেন্টিফাই করা, তার ক্যারেক্টারাইজেশন করা, তার কেমিক্যাল কনস্টিটিউয়েন্সি আলাদা আলাদা করা, তাকে চাষের বিভিন্ন রকম মেথড বের করা, কীরকম করে তার থেকে বায়োঅ্যাক্টিভ মলিকুলগুলোকে আলাদা করা যাবে, এক্সট্রাক্ট করা যাবে, জমিয়ে রাখা যাবে, ইউজ করা যাবে। এবং তার ধরো সর্ষের তেল, খুব সহজ কথা, সর্ষের তেল বা সূর্যমুখীর তেল এক্সট্রাক্ট করা হলো, রান্না করা হলো। কথাটা হচ্ছে, যদি ট্রান্সপোর্টের গল্প আছে, পাঞ্জাবে তেলটা মারানো হয়েছে, মানে সর্ষের খোলটা পেশা হয়েছে, 5 বছর পরে যদি পশ্চিমবাংলার লোক খাবে বলে, দেখা যাবে তেলটা ঘোলা ঘোলা অবস্থাতে আছে। কি হলো না, স্টেবিলাইজ করা হয়নি, ভিটামিন ই দিয়ে স্টেবিলাইজ করা হয়নি। ভিটামিন ই দিয়ে স্টেবিলাইজ করার পরে, ফিল্ট্রেট করে ই দিয়ে স্টেবিলাইজ করার পরে সেটা কিন্তু 5 বছর থাকবে। এই যে ঘটনাটা, কোয়ালিটি কন্ট্রোল। এরকমই যেমন ধরো ক্লোরোফর্ম, স্বাভাবিকভাবে আমরা যদি এমনি ক্লোরোফর্ম কাঁচের বোতলে কালো কাপড় দিয়ে বা কালো কাগজ দিয়ে ঢেকে রাখতে হয়, সানলাইটে পড়লে নষ্ট হয়ে যাবে, বাস্টও করতে পারে। এই যে ব্যাপারটা, তাহলে এক একটা জিনিসের, এক একটা কম্পাউন্ডের এক একটা ফরম্যাট আছে, নিয়ম আছে। যে কোনো ওষুধের গায়ে, যে কোনো না, বেশিরভাগ ওষুধের গায়ে লেখা আছে স্টোরড ইন কুল প্লেস, ডার্ক প্লেস, অতিরিক্ত সানলাইটে রাখতে না বলছে।
এই জিনিসগুলো তো হয়। তো ওইগুলো হচ্ছে রাখার নিয়ম। তার সবই তো বায়োমলিকুল, যে বায়োমলিকুলগুলো ভেঙে যাবে, অল্টারেশন এসে যাবে, এগুলো প্রবলেম হবে। আবার কোনোটার ক্ষেত্রে তাই আবার উল্টো রাখার নিয়ম, যে হিটে রাখতে হবে, মানে গরম করতে হবে, ইউজের আগে ঝাঁকাতে হবে, ইনফিউশন তৈরি করতে হবে, আলাদা আলাদা নিয়ম। এইসব নিয়মকে লিপিবদ্ধ আছে যে ফরম্যাটটাতে, সেইটার যে বিদ্যাটা সেটাই হচ্ছে ফার্মাকোগনোসি। যে প্ল্যান্ট লিফ, ফ্লাওয়ার, রুট, অ্যানিমেল or plant extract may be used to isolate and bioactive chemicals। একই ব্যাপার, সত্যি কথা। ইম্পর্টেন্স অফ ফার্মাকোগনোসি মাঝে মাঝে কোশ্চেনে আসে। ট্র্যাডিশনালি, মানে যে সমস্ত সিলেবাসে ফার্মাকোগনোসি নিয়ে আছে, হিস্ট্রি, স্কোপ, ইম্পর্টেন্স, একটা 5 মানে একটা 10 নম্বরের টোটাল নাম্বার দিয়ে দেয়। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ফার্মাকোগনোসি খুব ইম্পর্টেন্ট জিনিস, পরের দিকে আমরা যাবো। আচ্ছা, ইম্পর্টেন্স অফ দ্য ফার্মাকোগনোসি হচ্ছে ট্র্যাডিশনালি ফার্মাকোগনোসি ওয়াজ রিকগনাইজড অ্যাজ এ ভাইটাল পার্ট অফ দ্য ড্রাগ ডেভেলপমেন্ট প্রসেস অ্যান্ড ফার্মেসি এডুকেশন। However, the event in new miracle drugs can be synthesized in laboratory led to a decline in its practice. ব্যাপারটা হচ্ছে ড্রাগ ডেভেলপমেন্ট প্রসেস যত দিন গেছে তত পদ্ধতি পাল্টে গেছে। ক্রুড ড্রাগ থেকে আমরা যতটা সম্ভব সরে এসে একের পর এক পিওর মলিকুল, অ্যাক্টিভ একটা মলিকুল, টক্সিসিটি লেস টক্সিক মলিকুলকে খুঁজে বেরিয়ে আজকের দিনের আমাদের মেডিসিন সিস্টেম দাঁড়িয়ে আছে। খুব সহজভাবে, সহজলভ্য একটা গাছের এক্সট্রাক্ট থেকে যে অসুখ সারানো হতো, সেই অসুখই আজকেও সারানো হচ্ছে, একই জায়গা থেকে সারানো হচ্ছে, কিন্তু একটা গাছের একটা এক্সট্রাকশনে 100 পিস, 100-150 বায়োমলিকুল আছে। সেখান থেকে সহজে মেশিনে বানানো যাবে, কম দামে দেওয়া যাবে, বেশিরভাগ স্টোর করা যাবে, আবার ডিজিজটাও খানিকটা হলেও সারাবে। মানে এখানে গুরুত্বটা কিন্তু ডিজিজটা সারানোর উপরে খুব বেশি ইম্পর্টেন্সি ইন্ডাস্ট্রিয়াল যুগে নেই। এখানে অনেক বেশি ব্যবসা জড়িত, যেখানে মার্কেটাইজড করা যাবে। সহজ কথা, কালমেঘ থেকে কালা মেঘহীনকে আলাদা করার কি খুব দরকার আছে? কিন্তু যদি পার্টিকুলার কোনো বিজনেস তৈরি করতে হয়, বড় মেশিনকে যদি লাগাতে হয়, অ্যাভেলেবিলিটিও তো নেই না। এত পরিমাণ গাছ তো চাষ করে সেখান থেকে এক্সট্রা তৈরি করে সবার হাতে পৌঁছে দেওয়া সম্ভব না, লোকও সেভাবে ইউজ করতে রাজি নয়, ট্যাবলেট ফর্মে চায়। তো সেই জন্যেই মেশিন প্রোডাক্ট, যেটা প্ল্যান্ট মেটেরিয়াল, তাকে আলাদা করা হলো, আইডেন্টিফাই করা হলো, এবং বড় মেশিন থেকে সেটা তৈরি করা হলো। কোটি কোটি টাকার মেশিন থেকে তৈরি হবে, যাতে সবাই মিলে তৈরি করতে না পারে, এবং সেটাই হচ্ছে পেটেন্টের গল্পের মধ্যে দিয়ে যাবে। যার কাছে গাছ অ্যাভেলেবেল, তার কাছে এই প্র্যাকটিসটা ডিক্লাইন করাটা মারাত্মক ভুল। যার কাছে গাছ অ্যাভেলেবেল নয়, তার উপায় নেই, ট্যাবলেট খেতে হবে। যাই হোক, যেমন চাইনিজ আর্টিমিসিয়া হচ্ছে, আর্টিমিসিয়াটা আগাছা টাইপের গাছ। এইখানে আমি আর্টিমিসিয়া রেখেছিলাম, আর্টিমিসিয়া। এই আর্টিমিসিয়া চাইনিজ প্র্যাকটিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে গাছটা নিশ্চয়ই। এই আর্টিমিসিয়া চাইনিজ প্র্যাকটিসের ক্ষেত্রে ম্যালেরিয়া, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ হিসেবে এর ডিককশান ফুটিয়ে বয়েল করে সেখান থেকে যে রেজাল্টটা পাওয়া যাচ্ছে সেটা খাওয়ানো হতো, এবং মানে শুধু ম্যালেরিয়া নয়, ব্লাডের উপরে বিভিন্ন প্যারাসাইটিক আক্রমণ থেকে বাঁচাতো। সিঙ্কোনাও একই রকম কাজ করে। তো এই আর্টিমিসিয়া ট্র্যাডিশনালি চায়নাতে হাজার হাজার বছর ধরে ইউজ হয়ে আসছে। যেখানে ইউজ হয়ে আসছে সেখানকার লোকেরাও হয়তো দেখা যাবে যে ক্লোরোকুইন ফসফেট বা অন্য কিছু খাচ্ছে, এই গাছটাকে ডিরেক্ট না নিয়ে। এটাই হচ্ছে প্র্যাকটিসের ডিক্লাইন। যাই হোক, the respect of the ancient wisdom is reflected to the form phytotherapy and phytopharmaceuticals. The use of the plant products to treat illness is well known in South American nations, China and India, where billions of dollars are spent to the pharmacology research to identify and market natural medicinal drugs. Billion of dollar introduce হচ্ছে এইসব রিসার্চের জন্য। তাকে কি জন্য না, আরও কিছু ড্রাগকে আইডেন্টিফাই করা, ন্যাচারাল মেডিসিনকে খুঁজে বের করা। স্পেশালি কিছু ট্রিটমেন্ট করা যায় না বর্তমান দিনে, বেশ কিছু, যেমন অ্যালঝাইমার, HIV, ক্রনিক পেইন,
সেভারাল ডিজিজ আছে যেগুলোকে লাইফ থ্রেটনিং, কিন্তু স্পন্ডিলাইটিস, এমনি কোমরের ব্যথা, বাতের ব্যথা, এইসব জিনিস কোনো রকম এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো এলোপ্যাথি, আবার ব্রেনের কিছু ওষুধ, মাথার দোষ হয়ে গেলে কিছু ওষুধ নেই, তেমন কিছু নেই। তো এইসবের জন্য আরও খুঁজে বেড়ানো হচ্ছে। পুরোনো রিপোর্টিং আছে যেগুলোতে সারানো হতো, সারানো যায়, সে তাকেই মেশিন প্রোডাক্ট খোঁজানোর চেষ্টা চলছে। যাই হোক, এটা একটা ওভারঅল ইন্ট্রোডাকশন। হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য ফার্মাকোগনোসি। হিস্ট্রির ক্ষেত্রে এখানে ড্রুগ কথাটা বলছিলাম। ড্রুগ মিনস দ্য dried, when the dried plant are commonly used as medicine. Broadly, the history of pharmacology can be classified into three major stages. 1800 শতাব্দীর আগে পর্যন্ত, 1800 থেকে 1900 থেকে বর্তমান পর্যন্ত, এটা হচ্ছে তিনটে আলাদা আলাদা স্টেজ। 1800 শতাব্দীর আগে পর্যন্ত হচ্ছে যা লেখা ছিল, মানে যা রিপোর্টিং আছে, খুব বেশি তো লেখা পাওয়াটা চাপ এক, আর দুই হচ্ছে যতটা না ডিজিজ ভালো করার গল্প বলা আছে তার থেকে মানে কিভাবে ভালো হয়েছে, কি প্রসিডিওরে প্ল্যান্টকে কিভাবে ইউজ হয়েছে, তার ফর্মুলেশন, সেগুলো অনেক কম আছে। তার পিছনেও একটা বড় কারণ আছে। বড় কারণ হচ্ছে এইটা একটা গুপ্ত বিদ্যা হিসেবে ছিল। এই ডাক্তারিটা মানে আয়ুর্বেদ বা রসায়ন এসবই দীর্ঘ জীবন লাভের পদ্ধতি হিসাবে দেখা হতো। তো সেটা এবারে একই জিনিস, একই মেটেরিয়াল তৈরি করার গুণে কখনো বিষ হয়ে যাবে, কখনো অমৃত হবে। উপযুক্ত শিষ্য না থাকলে গুরু এই বিদ্যা ট্রান্সমিশন করতেন না। এটা প্রাচীনভাবে চায়নাতেও ছিল, ইন্ডিয়াতেও ছিল, সব জায়গাতেই গুরু তার বিদ্যা কিছু পারফেক্ট শিষ্যর হাতে দিয়ে যাবেন। যতক্ষণ পারফেক্ট শিষ্য থাকবে না, তো সেই বিদ্যা সেখানে অফ হয়ে যাবে। এটা একটা ব্যাপার। সেই জন্য 1800 শতাব্দীর আগে যে সমস্ত প্র্যাকটিস ছিল সেগুলো খুবই কম এখন পাওয়া যায়। 1800 পরবর্তী থেকে 1900 এর মাঝখানে যে কাজটা হচ্ছিল, এই মাঝখানটা হচ্ছে বেশ কিছু দায়ে পড়ে আর বেশ কিছু স্পেশাল ইন্টারেস্টে কিছু ইউরোপিয়ান ইন্ট্রোডিউস দিয়ে বোটানিটাকে আবার নতুন করে একটা ক্লাসিফিকেশান, একটা পদ্ধতি, একটা ফরম্যাটে নিয়ে এসে একটা পড়াশোনা শুরু হয়। এই মেডিসিনাল বোটানিটা তখন মেনলি ডিপেন্ড করছিল, মেডিসিনাল বোটানিটা বায়োলজি মানেই মেডিসিনাল বোটানি খোঁজার চেষ্টা হচ্ছিল। যাই হোক, একদিকে মানুষকে সারানোর চেষ্টা, গাছ দিয়ে সারানোর চেষ্টা, গাছের ক্লাসিফিকেশন করা, গাছকে যাতে চেনা যায়, সবাই মিলে গাছটাকে সব জায়গা থেকে একটা নামে চিনতে পারি, গাছটার আইডেন্টিফিকেশান সেভাবে লিপিবদ্ধ করা এবং সেটার মেডিসিনাল ভ্যালু সবসময়ের জন্য জুড়ে রাখা। আমরা যারা আজকে ট্যাক্সোনমি পড়ার জন্য ডিকান্ডোলা হোক, লিনিয়াস হোক, হাচিনসন হোক, এই বড় বড় সায়েন্টিস্টদের মানে বড় বড় ট্যাক্সোনমিস্টদের নামের কথা আমরা বলি, আমরা শুধুই তাদের ক্লাসিফিকেশানটার প্রতি নজর দিয়ে দিই যে এটা হাচিনসন ক্লাসিফিকেশান, এটা বেনথাম অ্যান্ড হুকারের ক্লাসিফিকেশান। এক্স্যাক্টলি শুধু ক্লাসিফিকেশানটা ওইখানে মানে গাছটার ক্লাসিফাই করাটা ওনাদের মেন কাজ আমাদের চোখে, বটনিস্টদের চোখে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি ওর সাথে মেডিসিনাল অ্যাক্টিভিটি সম্পর্কে ওনারা বিশদে লিখে গেছেন এবং সেটাকেই ওনারা প্র্যাকটিক্যাল হিসেবে রেখে গেছেন যে গাছটা অল ওভার ওয়ার্ল্ড জুড়ে সবাই একটা নামে চিনবে এবং কীভাবে চিনবে তার ডেসক্রিপশান থাকলো এবং তার অ্যাপ্লিকেশান, তার সম্বন্ধে যা ইনফরমেশান পাওয়া গেছে। ফ্লোরা অফ ব্রিটিশ ইন্ডিয়া যদি দেখা যায়, তার মধ্যে প্রচুর পরিমাণে ইনফরমেশান আছে। যেমন ডেভিড প্ল্যান্টের জন্য বেঙ্গল প্ল্যান্টে শুধু গাছটার আইডেন্টিফিকেশানটা লিপিবদ্ধ আছে, কিন্তু এফবিআইতে মানে ফ্লোরা অফ ব্রিটিশ ইন্ডিয়াতে তার সাথে সাথে তার মেডিসিনাল অ্যাক্টিভিটি, তার এথনোবটানিক্যাল অ্যাক্টিভিটিও প্রচুর লিপিবদ্ধ আছে। যাই হোক, আর বর্তমান দিনে যেটা আসছে মলিকুলার বায়োলজির যুগ, থার্ড স্টেজ অফ ডেভেলপমেন্ট, সিরিজ অফ ডিসকভারি রেজাল্টেড ইন কমপ্লিট metamorphosis of the subject. From the last two periods, pharmacognosy is studied in more systematic manner. এই লাস্ট দুটো শতাব্দীতে আমরা সিস্টেমিক ম্যানারে, সিস্টেমিক ম্যানার ইন দ্য সেন্স আমরা যে শিক্ষায় শিক্ষিত সেই শিক্ষার সিস্টেমিক ম্যানার হিসেবে ধরে নিচ্ছি। শ্লোকের মাধ্যমেও সিস্টেমিক ম্যানার ছিল, কিন্তু সেই শিক্ষাটা আমার এখন নেই, তাই আমি সেটাকে বলতে পারছি না যে ওটা সিস্টেমিক ম্যানার, কেননা আমার তো ওই বিদ্যাটাই নেই।
বর্তমান আমার যে বিদ্যাটা আছে, ইংরেজি বিদ্যাটা আছে, তাতে যেভাবে যেভাবে লেখা আছে সেটাকেই সিস্টেমিক ম্যানার হিসেবে দেখা হচ্ছে এখন। যাই হোক, তো এভাবেই, এবং বিদ্যাকে না লুকিয়ে রেখে সায়েন্স ওপেন ফর অল, এই জায়গাটা কিন্তু এখানে তৈরি হচ্ছে যে উপযুক্ত শিষ্য না পেলে সে বিদ্যাটা স্টপ হয়ে যাবে, সেই জায়গাটা অফ হয়ে গিয়ে সবার কাছে ওপেন থাকছে, যে কেউ পড়াশোনা করে এটাকে কাজে লাগাতে পারে। সেটা সিস্টেমিক ম্যানারের মধ্যে দিয়ে এটা রিফ্লেক্ট হয়েছে। তো এই যে হার্বাল ওয়েভ কন্টিনিউ টু সোয়াইপ দ্য ওয়ার্ল্ড ইম্পর্টেন্ট ন্যাচারাল প্রোডাক্টস ইন দ্য পিনাকল, people are expecting the natural product fit in the modern frameworks. As a result of, there is a series of new herbal formulations in this market. বর্তমান দিনে আয়ুর্বেদিক যে কোনো জিনিসের নামে আয়ুর্বেদিক বসিয়ে দেওয়া হয়, অ্যাকচুয়ালি পাবলিক যেটা বোঝে সেই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে। অ্যাকচুয়ালি পলি হার্বাল ফর্মুলেশন, এগুলো বিভিন্ন রকম পদ্ধতিতে তৈরি ন্যাচারাল প্রোডাক্ট থেকে মানুষ কীভাবে উপকৃত হবে, বেনিফিট হবে, তার একটা বিরাট বড় বিলিয়নস অফ ডলারের মার্কেট তৈরি হয়েছে। এবং তাতে ফাঙ্গাস আছে, অ্যালগি আছে, হার্বস আছে, গাছের ডাস্ট আছে বিভিন্ন রকম, এগুলো সব এখন বিলিয়ন মার্কেটের অংশ। যে সমস্ত কোম্পানি এগুলো কাজ করছে তারা এখন হাজার হাজার ডলার ইউজ করছে এগুলো রিসার্চ করার জন্য, আর বিলিয়ন ডলার কামাচ্ছে। এবার এই হিস্ট্রিটা আমরা কি দেখি, অ্যানসিয়েন্ট ইজিপ্ট দ্য ডকুমেন্টেড দেয়ার নলেজ অ্যাবাউট দ্য মেডিসিন অন দ্য পেপার মেড অফ দ্য সাইপারাস অ্যাকোয়াটিক্স, কমনলি অ্যাকোয়াটিক সোয়েজ অফ দ্য প্যাপিরাস। প্যাপিরাসের কথা আমরা সবসময় বলেছি। তো অ্যারাউন্ড 1500 বিসি, 1500 বিসি মানে আরও 2000 যোগ করে দেওয়া হোক, তার মানে 4500 বছর আগে প্যাপিরাস ইভার্স, বার্লিন প্যাপিরাস, এডুইন স্মিথ প্যাপিরাস, হোনমেডিক প্যাপিরাস, ওল্ডেস্ট হ্যান্ডবুক হুইচ কন্টেন দ্য ইনফরমেশনস অফ দ্যার ইলনেস অ্যান্ড ট্রিটমেন্টস। অ্যাকচুয়ালি এগুলো সবই রাজবৈদ্য সম্পর্কিত, রাজবৈদ্যদের বিভিন্ন নথি, এবং গুরু তার শিষ্যদের হাতে কিছু নথি দিয়ে গেছেন, ওই তালপাতার মতো পাতার উপরে পরপর করে লেখা, প্যাপিরাসের লেখা যেটা থাকছে। মেসোপটেমিয়ার ক্লে ট্যাবলেট, কাদার ট্যাবলেট, সেগুলো সম্বন্ধেও কিছু ডকুমেন্টেশন, ড্রাগ সম্বন্ধে কিছু পাওয়া যায়। এটা 3000 বিসি, 3000 বিসি মানে 3000 প্লাস 2000, 5000 বছর আগে অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। ইনফরমেশন অ্যাবাউট ড্রাগ ওয়াজ ডকুমেন্টেড ইন সেভারাল আয়ুর্বেদিক টেক্সটস হুইচ স্টিল এক্সিস্ট। অ্যাপার্ট ফ্রম দ্য আয়ুর্বেদা দেয়ার আর সেভারাল বুকস লাইক দ্য চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, চরক সংহিতা, এছাড়া আছে অষ্টাঙ্গ হরিদেয়া, আচ্ছা, তারপরে চক্রপাণি দত্ত, আরও পরপর অনেক আছে। এবার এগুলো নাগার্জুনা, আচার্য প্রফুল্লচন্দ্র রায় তার জীবনের সেরা 12 বছর এইটার পিছনে ভারতীয় প্রাচীন আয়ুর্বেদ এবং রসায়নের পিছনে সময় দিয়েছেন। তিব্বতের রাজসভা, কাশ্মীরের রাজসভা, এইসব জায়গাতে যে রাজবৈদ্যরা থাকতেন এবং ওনাদের যে সমস্ত নথিপত্র যেগুলো সংগ্রহ ছিল, উনি সেগুলো গিয়ে পড়ে সেখান থেকে তর্জমা করে সেগুলো একটা এস্টাবলিশ করেছিলেন যে ভারতে কত কঠিন চিকিৎসা সম্ভব হয়েছিল এবং সেগুলো প্রসিডিওর কী ছিল এবং মানুষ কীভাবে চিরতরে ওইসব রোগ থেকে মুক্তি পেতেন, যেটা বর্তমান দিনে মুখে বলা হয় যে রোগ সেরে যাচ্ছে। একটা সাধারণ চুলকানি, সাধারণ একটা কী বলে স্কিন ডিজিজ, তার পিছনে লোক হাজার হাজার টাকা খরচা করে দিনের পর দিন দৌড়ায় এবং অনেকটাই সারে না। এখনও তো সরিয়েসিস এগুলো সারানো যায় না, যেখানে কুষ্ঠ সারিয়ে ফেলা হতো সে সময়। যাই হোক, কুষ্ঠ সারিয়ে ফেলার যেরকম অনেক রকম রিপোর্ট আছে, কোথাও সারানোর রিপোর্ট আছে, কোথাও সারেনি। আহমদ শাহ আবদালি, ভারতে আক্রমণের সবচেয়ে বড় কারণ ছিল তার কুষ্ঠ। ভারতে এসে যেরকম লুটপাট উনি চালাতেন, তেমনি কুষ্ঠ সারানোর জন্য এখানে বৈদ্য খুঁজেও বেড়াতেন। একবার তো উনি এখান থেকে কোনো এক রাজবৈদ্য সারাতে না পেরে বলেছিল যে মুঘল বাদশাহ থেকে কোনো সুন্দরী মহিলার বিয়ে দিলে কুষ্ঠ সেরে যাবে। বাধ্য হয়েছিল, মুঘল বাদশাহরা তখন দুর্বল ছিল, বাধ্য হয়েছিল ওখানকার এক রাজকুমারীকে বিয়ে দিতে, আহমদ শাহ আবদালিকে। যাই হোক, ডিজিজ সেই সময়ে অতি অল্পভাবে এই বিদ্যাগুলো ছিল, ওপেন টু অল তো ছিল না, যেখানে ছিল সেখানে সবাইকে দৌড়াতে হতো, রাজা হোক আর সাধারণ লোক হোক। বিভিন্ন রকম আখবার উপরেও ডিপেন্ড করতো, দৈব প্রভাবের উপরেও ডিপেন্ড করতো, যেগুলোই হচ্ছে সিস্টেমিক স্টাডি নয়। সেটা লাস্ট 2 ডিকেডসে কীভাবে সিস্টেমিক ম্যানারে তৈরি হয়েছে সেটাই হচ্ছে বক্তব্য।
In 18th century, pharmacognosy was much closely related to the botany. এখনো আছে, কিন্তু 18th centuryতে অ্যাকচুয়াল বটানিটাই ছিল ফার্মাকোগনোসি। Drugs from the natural origin used in the crude ড্রাগ মানে হচ্ছে পিউরিফিকেশন ফিল্টারেশন না করে যা এক্সট্রাক্ট পাওয়া যাচ্ছে সেটা পাউডার ফর্ম হতে পারে, সিদ্ধ করে তার জল ডিককশন হতে পারে। Later in 19th century, development in science has expanded area of the pharmacology. Nowadays, pharmacology has been kind of multidisciplinary subject which embraces the phytochemistry, analytical pharmacognosy, pharmacotherapy, medicinal plant biotechnology, herbal formulation. তারপর আছে এখানে ডিককশন কথাটা আছে a method extraction by boiling herbal or plant material to dissolve the chemicals of the materials which may include the stem, root, bark, rhizomes. Decoction is also named as the resulting liquids. কথাটা হচ্ছে শুধু জলে সিদ্ধ হওয়া, এই যে বয়েলিং হার্বাল অফ দ্য প্ল্যান্ট মেটেরিয়াল ডিজলভ দ্য কেমিক্যালস অফ দ্য মেটেরিয়াল। এখানে কিন্তু ডিজলভ করা হচ্ছে, ডিজলভটা ওয়াটার বয়েলিং কথার কথা কি অমুক কথা বলা নেই, কিন্তু এখানেই ছিল বিদ্যাগুলোর ভিতরে ভিতরে ওপেন, কিন্তু ওপেন নয়। কথা হচ্ছে যে মেটেরিয়াল ইউজ হবে সেই মেটেরিয়াল জলে সিদ্ধর সময় সেই জলে বেশ কিছু আরও মেটেরিয়ালও যোগ করা হবে, যেমন যেটা ফ্যাটে দ্রবীভূত হবে, যেটা কি পরিমাণ ফ্যাটে, কোন ফ্যাটে কীরকমভাবে দ্রবীভূত হবে, কতটা টেম্পারেচারে সিদ্ধ করা হবে, কীরকম হিট ইউজ করা হবে, তার জন্য নিদান আছে। যেমন কাঁঠালবেড়িয়াতে যে সমস্ত হাড়ের চিকিৎসার জন্য যে ঘি আর আদা আর শিমুলের, মোটা শিমুলের, কাঁটাযুক্ত শিমুলের ছাল যে সিদ্ধ করার জন্য নিদান দিয়ে রাখা হলুদ সঙ্গে, তো সেখানে কুল কাঁটায় সিদ্ধ করার কথা বলে, কুল কাঁটাতে জাল দেওয়ার কথা বলে, গরম করার কথা বলে। অ্যাকচুয়ালি কুল কাঁটা হচ্ছে কীরকম হয়, একটু করে ফুট করে জ্বলে উঠবে, একটু বেশি হিট দিয়ে দেবে, আবার হিটটা কমে যাবে, আবার হিটটা দিয়ে দেবে, আবার হিটটা কমে যাবে। এই যে রেগুলেটিং সিস্টেমটা, গ্যাস তো ছিল না তখনকার দিনে, কীভাবে রেগুলেট করবে, টেম্পারেচার মেনটেন করে মানে তো সম্ভব ছিল না। সেই জন্য জ্বালানিকেও নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যে জ্বালানিগুলোর টেম্পারেচারের হেরফের, সেই যে তেঁতুল কাঠ জ্বলবে দূর দূর করে, কাঠের গুঁড়ো জ্বলবে একরকম, ঘুঁটের আগুন জ্বলবে আরেক রকম, এইগুলো কয়লার আগুন আরেক রকম। এই যে সিস্টেমটাতে যে হিট প্রডিউস হবে সেই হিটটার উপরে ডিপেন্ড করে যেটা যেরকম হার্বস বা যেটা যেরকম ফর্মুলেশন, সেখানে যা হিট দরকার সেই হিটটাকে মেনটেন করতে হবে, তা না হলে তার এফিকেসিটা নষ্ট হয়ে যেতে পারে। এইখানেই হচ্ছে ফ্যাক্ট। তাহলে গেল ডিজলভ মেটেরিয়াল, সলভেন্ট এবং হিট রেগুলেশন, এনভায়রনমেন্ট। এখন ন্যানো পার্টিকেলের যুগে বেশ কিছু শুনি যে ওয়েদার সারা বছরে 2 দিন 3 দিন পাচ্ছে, যেটা হচ্ছে পারফেক্ট ওয়েদার আসছে, যে ওয়েদারটাতে পার্টিকেলসটা তৈরি করার পরে স্টেবল করা যাবে। আদারওয়াইজ টেম্পারেচার এবং হিউমিডিটি এমন প্রবলেম তৈরি করে দেয় যে স্টেবলই হয় না, মেটেরিয়ালটা তৈরি হলো সঙ্গে সঙ্গে ভেঙেও গেল। আজকের দিনে একটা ন্যানো পার্টিকেলসের মতো একটা সূক্ষ্ম এবং অতি উন্নত জিনিসের ক্ষেত্রে আমরা কি এটা ডিটেক্ট করতে পারছি যে ওয়েদার কতটা ইম্পর্টেন্ট। আর্টিফিশিয়াল ওয়েদার ওতে ম্যানেজ করাই সম্ভব না। সেরকমই আয়ুর্বেদের বেশ কিছু জিনিস পারফেক্টলি, আয়ুর্বেদ নেই, অল্টারনেটিভ মেডিসিনের বেশ কিছু জিনিস সারা বছর অমুক অমাবস্যার রাত্রে অমুক সময় ওষুধটা তৈরি হবে, অমুক সময়ে অমুক এতে ওষুধটা তৈরি হবে, তার জন্য লোক ওয়েট করছে, অমুক তিথিতে ওষুধটা বানাবে, নক্ষত্র যোগ অমুক তুমুক। কেমন গল্প লাগে, কেমন একটা অ্যাবসার্ড লাগে যে আবার কি একটা টেম্পারেচার তৈরি করা হবে অমুক তুমুক, কিন্তু এর একটা পারফেকশন আছে। একটা ঝিরঝিরে বৃষ্টি হলো, একটা হিউমিডিটি তৈরি হলো, তারপর তৈরি অ্যাকচুয়ালি কারণ না জেনেও শিষ্যরা সেটা কন্টিনিউ করে এবং ওষুধের এফিকেসি পাওয়া যায়। যাই হোক, আচ্ছা, এই হিস্ট্রিটাতে আমরা এখানে কটা পরপর সুমেরিয়ান অ্যান্ড আর্কেডিয়ান্স বা আকার্ডিয়ান্স, এটা হচ্ছে 3rd মিলেনিয়াম বিসি। ইজিপসিয়ান এবার পাইপারাস 1550 বিসি, হিপোক্রেটাস 460 থেকে 377 বিসি, ডায়োস্কোরিডিস 40 থেকে 80 এডি, ইসলামিক ইরা 770 থেকে 850, ইবন সিনা 980 থেকে 1037, ইবন আলবাতিয়ার 1148 থেকে 1197, দ্য ইরা অফ ইউরোপিয়ান এক্সপ্লোরেশন 16th to 17th century, 18th century ফার্মাকোগনোসি, ওজন অ্যাডাম পরপর চলছে। এরপরে এসে আমরা লিনিয়াস পেয়ে যাচ্ছি, নেমিং অ্যান্ড ক্লাসিফাইং প্ল্যান্টস,
All the end of 18th century, crude drugs were still being used as the powder, simple extract or tincture. Mother tincture হচ্ছে কিছু না, অ্যালকোহলে অ্যাবজর্ব করা 70%, 80%, 100%, যেটা যেরকম মেটেরিয়াল, সেটাতে ড্রাইড মেটেরিয়াল হোক, পুরো রসালো মেটেরিয়াল হোক, পোড়ানো মেটেরিয়াল হোক, এই সব মেটেরিয়ালকে অ্যালকোহলে অ্যাবজর্ব করে তার এক্সট্রা অ্যালকোহলে যেগুলো যেগুলো দ্রবীভূত হয় সেগুলোকে জমা করা এবং সেটা ইউজ করা। এরা অফ পিওর কম্পাউন্ডস, 1800 দিনের পর থেকে পিওর কম্পাউন্ড আইসোলেশন শুরু হচ্ছে। প্রথম হচ্ছে মরফিন, কুইনাইন, ক্যাফিন, নিকোটিন, এগুলো হচ্ছে তৈরি করা হচ্ছে। 1817-তে থেকে পোস্ত গাছ থেকে অপিয়াম, পোস্ত গাছ থেকে মরফিন বার করা হচ্ছে। 1817 মরফিনটা কি হচ্ছে, ব্যথা কমার জন্য কাজে লাগতো। নেশা যেরকম ঠিক ছিল, তখন অপারেশন বা অন্য কিছু হওয়ার জন্য, ব্যথা কমার জন্য কাজে লাগতো। আবার সৈন্যবাহিনীতে খুব বিচ্ছিরিভাবে গুলি খেয়ে গেলে তখন মরফিন বেশি পরিমাণে ইনজেক্ট করে দিয়ে নিজেরা, মানে বাঁচার উপায় নেই, আর ওখানে যন্ত্রণা কাতর সহ্য করাও যাচ্ছে না, সেটা নিজেরা ইনজেক্ট করে নিয়ে মারা পড়তো। কুইনাইন, ক্যাফেন, কুইনাইন তো রোনাল্ড রস কুইনাইন, ম্যালেরিয়া, নিকোটিন, অ্যাট্রোপিন, কোকেইন, এগুলো সব পিওর কম্পাউন্ড বেরোচ্ছে। দেখো এই পিওর কম্পাউন্ডগুলো যে বেরোচ্ছে, এর সঙ্গে রিলেটেড ডিজিজ, ব্যবসা, মার্কেট, এটা কিন্তু রিলেটেড। যাই হোক, 19th century the chemical structures may be isolated compounds were determined। যখন 19th century-তে যখন বিভিন্ন রকম স্পেকট্রোফটোমেট্রি বা এমনি মাস স্পেকট্রোফটোমেট্রি যখন চলে আসছে মার্কেটে, তখন আস্তে আস্তে এই জিনিসগুলো পিওর কম্পাউন্ড আইসোলেট করার চেষ্টা হচ্ছে। 20th century discovered important drugs of the animal kingdom, particularly hormones and vitamins। অতি অল্প পরিমাণে থেকে কি করে অ্যাক্টিভিটি, বায়োমলিকুলার অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে ভিটামিন, আর এটা হচ্ছে হরমোন, যেটা ডিরেক্ট এক জায়গা থেকে তুলে আরেক জায়গাতে অ্যাক্টিভিটি সাপ্লাই দেওয়া যেতে পারে চিকিৎসার জন্য। আর যেটা এমনি মানে শুক্র হিসেবে যেটা আয়ুর্বেদে দেখানো হয়েছে, কফ, পিত্ত, বায়ুর ভিতরে তো ত্রিদশা, তার ভিতরে আবার 7 স্টেজ আছে, সেই 7 স্টেজে শুক্র হিসেবে যেটাকে দেখানো হয়েছে, এটার সঙ্গে রিলেটেড টু হরমোনস। তো এন্ডোক্রিনাল ডিস্টারবেন্সের জন্য ডিজিজের যে জন্ম হয়। যাই হোক, মাইক্রোঅর্গানিজমস হ্যাভ বিকাম ভেরি ইম্পর্টেন্ট সোর্স অফ দ্য ড্রাগ। পরবর্তীকালে অ্যান্টিবায়োটিকের যুগ এসে গেছে, অ্যান্টিবায়োটিকের যুগ হচ্ছে মাইক্রোঅর্গানিজমের যুগ। আচ্ছা, আজকে এটা থাক এক্ষুনি এই লেকচারটা। এরপরে আমরা স্কোপ অফ ফার্মাকোগনোসি পরেটা যাচ্ছি। স্কোপে যাওয়ার আগে এইটার সম্বন্ধে মোটামুটি এইটা, আর মেটেরিয়াল সব আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, পুরোটাই একসঙ্গে দিয়ে দিচ্ছি পরে। ঠিক আছে, স্টপ রেকর্ডিং।